নমস্কার। আজকে সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প ভৌতিক চক্রান্ত। লেখক হেমেন্দ্র কুমার রায়। শিল্পী প্রমোদ রায়ের নাম অনেকের কাছে সুপরিচিত। আমি উদীয়মান চিত্রকর ও ভাস্কর প্রমোদ রায়ের কথা বলছি। ছবি আঁকায় এবং মূর্তি গড়ায় তার সমান খ্যাতি। যে বাস করত নিমচাঁদ মল্লিক স্ট্রিটের একটা ভাড়া বাড়িতে। স্ত্রী ছাড়া তার পরিবারে আর কোনো লোক নেই। বাড়িখানা ছোট হলেও তার কোনো অসুবিধে হতো না। নিচের তলায় তার কারুকক্ষ বা স্টুডিও। তার দিনগুলি কেটে যাচ্ছিল দিব্যি নির্ভাবনায়। কিন্তু হঠাৎ হলো এক মুশকিল। বিনা মেঘে বজ্রঘাতের মতো এক নোটিশ এসে হাজির, এ বাড়ি ছেড়ে তাকে উঠে যেতে হবে। কলকাতায় তখন ভাড়া বাড়ির একান্ত অভাব। পাড়ায় পাড়ায় উদ্বাস্তুদের ভিড়, মোটা টাকা সেলামি এবং দ্বিগুণ চতুর্গুণ ভাড়া দিতে চাইলেও খালি বাড়ি পাওয়া ভার হয়ে উঠেছিল। অধিকাংশ বাড়িওয়ালাই পুরনো ভাড়াটিয়া উঠে গেলে খুশি হয় নতুন ভাড়াটিয়া বসিয়ে বেশি লাভ করবার লোভে। প্রমোদ বাড়িওয়ালার দাবি সহজে মানতে রাজি হলো না। বাড়িওয়ালা নালিশ করল, মামলা হলো এবং মামলায় হেরে গেল প্রমোদই। বাড়ি ছাড়বার জন্য সে সময় পেল মাত্র 1 মাস। ইতিমধ্যে ঘটতে লাগলো অদ্ভুত সব কাণ্ড। প্রমোদের ঠিক পাশের বাড়িতে থাকত নরহরি দাস, মফস্বলের লোক, কলকাতায় বাস করত ব্যবসা সূত্রে। মাঝখানে একটা পাঁচিল টপকালে তাদের বাড়ির ছাদ থেকে অনায়াসে প্রমোদের বাড়ির ছাদের উপর এসে পড়া যেত। নরহরির চেহারাখানি ছিল আদর্শ গদিওয়ালার মতো। মোটাসোটা বেটে সেটে, কালো দেহ, চাঁদের মতো গোলাকার মুখমণ্ডল, সাজগোজ তথৈবচ। সে পরম বৈষ্ণব, মাথায় চৈতন্য চুটকি, কপালে ও নাসিকায় তিলক মাটির চিহ্ন এবং কণ্ঠদেশে 3 সার তুলসীর মালা। অথচ তার অত্যন্ত দহরম মহরম ছিল মহাশক্তি ভৈরব ভট্টাচার্যের সঙ্গে। ভৈরবের চেহারা ছিল লম্বায় চওড়ায় দশাশই, হাস্য ছিল অট্টহাস্যের মতো এবং বাক্য ছিল হুঙ্কারের মতো। তান্ত্রিক ক্রিয়া ছিল তার পেশা, মদ্য আর মাংসই ছিল তার প্রধান পানীয় ও খাদ্য। কিন্তু চেহারা ও চরিত্রে আকাশ পাতাল তফাৎ থাকলেও ভৈরব ও নরহরি দুজনেরই নেশা ছিল এক, এবং সেটা হচ্ছে দাবা খেলা। রোজ সন্ধেবেলায় নরহরি তাম্বুল চর্বণ করতে করতে এবং ভৈরব তামাকু টানতে টানতে দাবা বোর্ডের ছকের সামনে বসে খেলার বিভোর হয়ে থাকত। সে সময় তাদের দেখলে লোকে বলাবলি করত, এও যখন সম্ভবপর তখন বাঘে আর গরুতে মিলনই বা অসম্ভব কেন হবে। কিন্তু এমন মিলনেও বাগড়া পড়ল। আচম্বিতে মেনিনজাইটিস রোগে নরহরি হলো গতাশু এবং সে বাড়ি ছেড়ে দিয়ে দেশে চলে গেল তার পরিবারবর্গ। ভেঙে গেল সেখানকার দাবা বোর্ডের সান্ধ্য আসর। নরহরির মহাপ্রস্থানে ভৈরব ভট্টাচার্য দুঃখ পেল বটে, কিন্তু পরম আনন্দ লাভ করল তার বাড়িওয়ালা ক্ষেত্র বা খেতু মল্লিক। নরহরি ভাড়া দিত মাসে 50 টাকা। খেতু মল্লিক এখন জো পেয়ে দাবি করে বসল এককালীন 1000 টাকা সেলামি এবং মাসিক 150 টাকা ভাড়া। দিনকাল যা পড়েছে তার দাবি নিশ্চয়ই অপূর্ণ থাকত না। এমনকি হবু ভাড়াটিয়ারা আনাগোনাও শুরু করে দিল। কিন্তু সহসা সংগঠিত হলো এক রোমাঞ্চকর অভূতপূর্ব ঘটনা। এক পূর্ণিমার রাতে পথ দিয়ে চলতে চলতে নরহরিদের পরিত্যক্ত তালাবন্ধ খালি বাড়ির বারান্দার দিকে তাকিয়ে বদন চাটুর্যে দেখল এক বিসদৃশ দৃশ্য। বারান্দার একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে মুখ সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢাকা এক সন্দেহজনক মূর্তি। বদন চেঁচিয়ে বললে, কে কে ওখানে দাঁড়িয়ে? কোনো সাড়া নেই। বদনের সঙ্গে ছিল টর্চ।
সে টপ করে টর্চের চাবি টিপে আলো জ্বেলে যা দেখল তা সম্ভবপরও নয়, যুক্তিসঙ্গতও নয়। সে মূর্তি হচ্ছে নরহরি দাসের। তার পেটের পিলে চমকে গেলেও নিজের চোখের ভ্রম ভেবে বদন চাটুর্যে আরো ভালো করে দেখবার চেষ্টা করল। মোটেই চোখের ভ্রম নয়, ও মুখ অবিকল নরহরি দাসের। ভয়ে সাদা হয়ে গেল বদনের বদন। ঠকঠক করে কাঁপতে কাঁপতে বলে পাড়া কাঁপানো চিৎকার করে সে ঘন্টায় 20 মাইল বেগে দৌড় মারল নিজের বাড়ির দিকে। বলা বাহুল্য, খবরটা পাড়ায় ঘরে ঘরে রটে যেতে দেরি লাগলো না। কেতু মল্লিক তেলে বেগুনে জ্বলে উঠে বললে, বদনা বেটা ভাঙচি দিতে চায়। নরহরি ছিলেন পরম বৈষ্ণব মানুষ। তিনি এখন গোলকধামে বসে মনের সুখে বিশ্রাম করছেন, কোন দুঃখে আবার এই ছাই পৃথিবীতে ফিরে আসবেন? কিন্তু নরহরি যে এখনো সশরীরে বিরাজ করছে তার ওই ভাড়া বাড়িতেই পাড়ার আরও কেউ কেউ তার অকাট্য চাক্ষুষ প্রমাণ পেল। তবে দিনের বেলায় তাকে দেখা যায় না, এবং দিনের বেলায় তাকে দেখবার আশাও কেউ করে না। ফল দাঁড়ালো এই, প্রথমত নরহরি বাড়ির সম্মুখ দিয়ে লোকে রাত্রে পথ চলাই ছেড়ে দিল। দ্বিতীয়ত হবু ভাড়াটিয়ারা খেতু মল্লিককে একেবারেই বয়কট করল। বিনা ভাড়াতেও নরহরির বাড়িতে বাস করবার মতো লোকও আর পাওয়া যাবে বলে মনে হয় না। অবস্থা যখন এই রকম, ঠিক সেই সময় তান্ত্রিক ভট্টাচার্য এসে বাসনা প্রকাশ করল, খেতুবাবু, নরহরিদের বাড়িখানা আমি ভাড়া নিতে চাই। নিজের কানকেও বিশ্বাস করতে না পেরে খেতু মল্লিক বলল, তাই নাকি? খেতুবাবু, আমি হচ্ছি তন্ত্রসিদ্ধ মানুষ। বৈষ্ণবের প্রেতাত্মা আমাকে দেখলেই ভয়ে পিষ্টান দেওয়ার পথ পাবে না। কেতু মল্লিক তাড়াতাড়ি বলল, ঠিক বলেছ ভট্টাচার্য, তোমার সঙ্গে আমিও একমত। কিন্তু আমি হচ্ছি গরিব, মাসে 30 টাকার বেশি ভাড়া দেবার শক্তি আমার নেই। বেশ, তাই। নরহরি বাড়িতে এসে জাঁকিয়ে বসল ভৈরব ভট্টাচার্য। সত্য সত্যই মনে মনে তার দৃঢ় বিশ্বাস ছিল, বৈষ্ণবের প্রেতাত্মা কিছুতেই শাক্তের নিকটবর্তী হওয়ার সাহস প্রকাশ করতে পারবে না। যখন প্রথম 2 রাত্রির মধ্যে নরহরির চৈতন্য চুটকি পর্যন্ত দেখা গেল না, ভৈরব তখন পাড়ার বাড়িতে গিয়ে তন্ত্রের অপূর্ব মহিমা সম্বন্ধে জোর গলায় বক্তৃতা দিয়ে বেড়াতে লাগল। তারপরই এলো অমাবস্যার রাত্রি। দোতলার একটা ঘরে পূজার উপকরণ নিয়ে আসীন হল ভৈরব ভট্টাচার্য। নরহরির ভয়ে পথ নির্জন, কোথাও টু শব্দটি পর্যন্ত শোনা যায় না। বাইরে ঘুটঘুটে অন্ধকার রাত, ঘরের ভিতর জ্বলছে একটা হ্যারিকেন লণ্ঠনের টিমটিমে আলো। ভৈরব এক মনে 2 চক্ষু বুজে মন্ত্র জপ করছিল। আচমকা একটা বিকৃত অনুনাসিক কণ্ঠস্বর শোনা গেল, ভৈরব, এক চাল দাবা খেলবে ভায়া? ভয়ঙ্কর চমকে গিয়ে ভৈরব চোখ খুলেই দেখে ঘরের দরজার কাছে পা থেকে গলা পর্যন্ত ধপধপে সাদা কাপড়ে মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং নরহরি ছাড়া আর কেউ নয়। ভৈরবী সবচেয়ে বেশি চিনত নরহরিকে, তার চোখের ভ্রম হবার জো নেই। তারপর আর কিছু নয়, বিরাট এক আর্তনাদ এবং ভৈরবের ভূমিতলে পতন ও মূর্ছা। খেতু মল্লিক হতাশভাবে স্থির করল ওই ভুতুরে বাড়িখানা ভেঙে ফেলে একেবারে নতুন বাড়ি তৈরি করবে। কিন্তু হঠাৎ যখন শিল্পী প্রমোদ রায় এসে নরহরির বাড়িখানা ভাড়া নিতে চাইলে, তখন খেতু মল্লিকের চেয়ে বিস্মিত লোক পৃথিবীতে আর কেউ ছিল বলে বোধ হয় না। প্রমোদ বলল, কলকাতায় খালি বাড়ি দুর্লভ, অথচ বাড়িওয়ালার হুকুমে আর 1 হপ্তার মধ্যেই আমাকে উঠে যেতে হবে। সুতরাং আমার অবস্থা বুঝতেই পারছেন তো। কেতু মল্লিক বলল, বেশ বাবা, আমি বেশি ভাড়াও চাই না, তুমি মাসে 25টি টাকা দিও। তাহলে এই 25 টাকা অগ্রিম নিয়ে 3 বছরের করারে আমাকে চুক্তিপত্র লিখে দিন। আচ্ছা। পাশের বাড়িতে উঠে যাবার জন্য প্রমোদ নিজের স্টুডিওর ছবি ও প্রতিমূর্তিগুলোকে স্থানান্তরিত করবার ব্যবস্থা করছে। এমন সময় তার স্ত্রী নমিতা এসে ভয়ে ভয়ে বললে, ওগো, নরহরি বাবুর বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না। কেন?
কেন তা কি তুমি জানো না? প্রমোদ হাসি মুখে নমিতার হাত ধরে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো। তারপর একখানা সাদা চাদর একধারে সরিয়ে দিতেই দেখা গেল একটা খড়ের কাঠামোর ওপর বসানো রয়েছে নরহরির রং করা মাটি দিয়ে গড়া মুখমণ্ডল। নমিতা হতভম্ব। প্রমোদ বলল, আমি হচ্ছি ভাস্কর। নরহরির মুখ আমি অনায়াসেই গড়তে পেরেছি। পাঁচিল টপকে পাশের বাড়িতে যাওয়াও আমার পক্ষে কঠিন হয়নি। আমাকে সাহায্য করেছে ওই আবছা রাত, মানুষের স্বাভাবিক ভয় আর কুসংস্কার। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।